দলেরই নেতা পঙ্কজ রায় সরকার তিনি শাসক দলের তৃণমূলে চলে গিয়েছিলেন, সেটাও কি একই রকম বেদনাদায়ক ছিল আপনাদের কাছে? এইটা হচ্ছে কার্যত যদি বলেন পলিটিক্যাল, মানে সুইসাইড ছাড়া তিনি আর কিছু করেননি। এটা পলিটিক্যাল সুইসাইড। একটা সময় আপনারা যখন এই লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল আপনারা বলেছিলেন ভিক্ষা নয় কাজ চাই, সেই অবস্থান থেকে কি আপনারা এখন সরে এসেছেন? না, এটা তো ওয়েলফেয়ার স্কিম। আমরা বলেছি চাকরিটার ব্যবস্থা করুন, গ্যারান্টেড করুন, পরিবারটাকে সিকিউর করুন, পরিবার যাতে বাঁচতে পারে। খালি এই টাকাটা দিয়েই যে একটা পরিবার বেঁচে যাবে এমনটা নয়। ভোট যুদ্ধ গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে শিরোনামে একটাই নাম, প্রতিকুর রহমান। প্রাক্তন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য, বর্তমানে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। সামাজিক মাধ্যম জুড়ে শুধুই প্রতিকুর রহমানের খবর। সামাজিক মাধ্যম বলছে হঠাৎ করেই গত কয়েকদিনে 2026 নির্বাচনের আগে সিপিআইএম কোট আনকোট প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমরা বলছি না, বলছে সমাজ মাধ্যম, বলছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা। আজকে এই 26 ভোট যুদ্ধের এপিসোডে আমার সাথে রয়েছে দুর্গাপুরেরই সিপিআইএম এক তরুণ তুর্কি নেতা সিদ্ধার্থ বসু, যিনি জেলা কমিটির সদস্য। আমি সিদ্ধার্থ বাবুকে স্বাগত জানাচ্ছি 99 নিউজ বাংলা। নমস্কার। যে প্রসঙ্গটা নিয়ে আমি শুরু করলাম আজকের এই আলাপচারিতা, প্রতিকুর রহমান গত কয়েকদিন ধরে একের পর এক বোমা ফাটিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে। তার বক্তব্য আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। এবং তারপরে তার এই দল পরিবর্তন। একজন যুব নেতা হিসেবে তিনিও একজন যুব নেতা ছিলেন আপনাদের দলের, এবং আপনাদের দলেরই কথায় তিনি সম্পদ ছিলেন একটা সময়। হঠাৎ করে এই পরিবর্তন কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রতিকূল চলে যাওয়াটা আমাদের কাছে খুব বেদনাদায়ক। এরকম একজন কমরেড যে হচ্ছে দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলনে ছিল, এবং লড়াই আন্দোলন করতে করতে যখন হচ্ছে আজকে সর্বোচ্চ স্তরে পৌঁছালো, পার্টি যখন তাকে হচ্ছে যে সর্বোচ্চ জায়গাটা দিল, এবং আজকে প্রতিকূল হলো কিভাবে? সিপিআইএম ছিল বলেই আজকে প্রতিকূল হয়েছিল। আজকে এই প্রতিকূল যখন তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে যে কথাগুলো বলেছিল, সেই প্রতিকূল আর আজকের প্রতিকূলের মধ্যে আমাদের ভাবতে অবাক লাগছে যে এই ধরনের অবক্ষয় কেন তার মধ্যে ঘটলো আমরা জানি না। মানে সেই প্রতিকূলকে আমরা যারা দেখেছি একদম লড়াই ময়দানে শাসকের মুখোমুখি যে লড়াই করছিল যে ছেলেটা, আজকে হঠাৎ করে তার যে অধঃপতন, এই প্রতিকূলকে আমরা ভাবিনি যে এরকম ধরনের অবস্থান তিনি হচ্ছে গ্রহণ করবেন। আজ থেকে 2 বছর আগে এই একই পরিস্থিতি দুর্গাপুরের রাজনীতিতে হয়েছিল। আজকে রাজ্য রাজনীতিতে হয়েছে। 2 বছর আগে এই পরিস্থিতি আপনারা ফেস করেছিলেন। আপনাদের দলেরই নেতা পঙ্কজ রায় সরকার তিনি শাসক দলের তৃণমূলে চলে গিয়েছিলেন, সেটাও কি একই রকম বেদনাদায়ক ছিল আপনাদের কাছে? সে তো ঠিকই যে তিনি যেভাবে দুর্গাপুরের লিডারশিপ দিচ্ছিলেন, কিন্তু আমাদের সেই সময় তো আমাদের নেতা ছিলেন, যখন উনি সিপিএম এ ছিলেন, তার নেতৃত্বেই তো আমরা কাজকর্মগুলো করছিলাম। এখন হঠাৎ করে তিনি হচ্ছে যে এই কাজকর্ম করতে করতে হঠাৎ করে অন্য দল পরিবর্তন করলেন, এটাও আমাদের কাছে প্রত্যাশিত ছিল। কিন্তু যা হয়, আজকে পশ্চিমবাংলার রাজনৈতিক যে প্রেক্ষাপট, আজকে যে পরিস্থিতি পরিবেশ, এই পরিবেশে আমাদের দল থেকে অন্য দলে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া তৃণমূল করছে, তো বোঝাই যাচ্ছে যে রাজনৈতিকভাবে তৃণমূল বিজেপি যে কার্যত দেউলিয়া না হলে এইরকম হচ্ছে যে লোক দল ভাঙিয়ে নিয়ে যাওয়া, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া তৃণমূল করছে না। আজকে তৃণমূল তাই করছে, ওই প্রক্রিয়াটাই নিচ্ছে। আজকে সেখানে দাঁড়িয়ে যারা যাদের এই মানে অবক্ষয়টা হচ্ছে, রাজনৈতিক অবক্ষয় ঘটছে, তারাই ওই দলে কি যোগ দিচ্ছে। যারা তৃণমূলের বিরুদ্ধে, এই যার কথা বললেন দুর্গাপুরের নেতা, তিনি দুর্গাপুরে তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে লড়াই, যে কথা তিনি বলেছিলেন, রাজ্যের শাসকের বিরুদ্ধে যে কথা বলেছিলেন, সেখানে দাঁড়িয়ে যে আন্দোলন লড়াই তৈরি হয়েছিল, সেখানে দাঁড়িয়ে তিনি আবার ওই দলে গিয়ে আজকে হচ্ছে যে সিপিএম এর নামে তিনি বিভিন্ন রকমের কথা বলছেন। এইটা হচ্ছে কার্যত যদি বলেন পলিটিক্যাল, মানে সুইসাইড ছাড়া তিনি আর কিছু করেননি। এটা পলিটিক্যাল সুইসাইড, এবং তার রাজনৈতিক অবক্ষয় ঘটার জন্য এই ঘটনাগুলো ঘটেছে। আজকে বলুন না, আজকে তিনি
যে দপ্তরে আজকে আমরা এখানে বসে আছি, যে দপ্তরে তিনি আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এই দপ্তরে বসে কাজ করেছেন, আমরা হঠাৎ দেখলাম একটা কর্মসূচি, ছাত্র যুবদের কর্মসূচি, সেই কর্মসূচিতে হঠাৎ করে আক্রমণ এবং হচ্ছে সিটি সেন্টারের মতো জায়গায় বোম্বিং হলো তার নেতৃত্বে। এটা ভাবা যায় এটা রাজনৈতিক অবক্ষয় ছাড়া আর কি হতে পারে? রাজনৈতিক অবক্ষয় ঘটেছে বলে তাই এই ধরনের ঘটনা। আজকে তৃণমূল ভালো, আজকে বিজেপি ভালো, তার জন্য বিজেপির কাছে, তৃণমূলের কাছে ভালো হওয়ার জন্যই এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। আর সেই কারণে তিনি আজকে তৃণমূলে চলে গেছেন, এখন কিছু করার নেই। বারংবার যুব নেতৃত্ব বা যুবক যারা আছে তাদের ক্ষেত্রেই এই ঘটনা ঘটছে। প্রথমে পঙ্কজ রায় সরকার, তারপরে প্রতিকুর রহমান, এর আগেও আমরা দেখেছি। তো কেন বারবার এটা এটা প্রথম কথা হচ্ছে যে এই ঘটনা আপনি যদি দেখেন, খুব একটা দুটো ঘটনা আপনি দেখাতে পারেন, ম্যাক্সিমাম দুটো তিনটে এরকম ঘটনা দেখাতে পারেন। একদম ব্যাপকভাবে সাধারণভাবে সিপিএম থেকে দলে দলে তৃণমূলে চলে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু পশ্চিমবাংলায় বা দুর্গাপুরে আমরা দেখিনি। আমাদের এই সময় যে লড়াই আন্দোলন আমরা করছি দুটো শক্তির বিরুদ্ধে, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, এই দুটো শক্তির বিরুদ্ধে লড়াইয়ে এখন অল্প বয়সী ছেলেদের অংশগ্রহণ বাড়ছে, ব্যাপকভাবে বাড়ছে। আমরা যারা কাজ করছি আমরা দেখছি, ছাত্র সংগঠন বলুন, যুব সংগঠন বলুন, ট্রেড ইউনিয়ন বলুন, এইখানে মানুষ বা এই শ্রমিক ছাত্র যুবরা বিশ্বাস করছে আমরা যে নীতি আদর্শ মতাদর্শের উপরে দাঁড়িয়ে আমরা লড়াই আন্দোলন করি, যে নীতির উপর দাঁড়িয়ে লড়াই আন্দোলন করছি, হতে পারে আমরা বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, কিন্তু রুটি রুজির প্রশ্নে গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষের, ছাত্র যুবদের যে দাবি নিয়ে যে লড়াই, এই লড়াইটা একমাত্র বামপন্থীরা করছে, বাদ দিয়ে অন্য কোনো ভরসার জায়গা তৃণমূল বা বিজেপির ক্ষেত্রে নেই। এটা কার্যত প্রমাণ হয়ে গেছে। আপনি ছাত্র যুবর কথা বলছেন, একেবারেই নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারের বলা ভালো, একদম স্পেসিফিক্যালি বলা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব সাথী প্রকল্প অনেকটা চ্যালেঞ্জের মুখে আপনাদের ফেলে দিল না? না, যুবসাথী প্রকল্প চালু করেছেন ঠিকই আছে। যুবসাথী প্রকল্প চালু করতে গিয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন যে পশ্চিমবাংলায় কত বেকার আছে। আজকে এমএসসি পাস করা, এমকম পাস করা, এমএ পাস করা, পিএইচডি করা ছেলেমেয়েরা লাইনে দাঁড়াচ্ছে এই 1,500 টাকা নেওয়ার জন্য। আজকে তিনি তো দেখিয়ে দিলেন যে কত রাজ্যে বেকার আছে, আরো বেকার আছে। আজকে যারা দাঁড়িয়েছে বাইরেও অনেকে আছে, অনেকে নিতে চাইছেন, অনেকে নিতে চাইছেন না। কিন্তু প্রকল্প, এগুলো তো প্রকল্প না, এগুলো তো ওয়েলফেয়ার ফান্ড, ওয়েলফেয়ার প্রকল্প। এই সব ওয়েলফেয়ারের মধ্যে দিয়ে কিছু টাকা সরকার দিচ্ছে। কিন্তু এই যে দেখুন বিহারের ঘটনা, বিহারের নির্বাচনের আগে নীতিশ কুমার 10,000 টাকা করে মহিলাদের ব্যাংকে দিয়ে দিল। তারপরে নির্বাচনে জেতার পরে শপথ গ্রহণ করার পরে তারপরেই দেখা গেল সেই পোর্টালটা বন্ধ, সেই পোর্টাল বন্ধ করে দিয়েছে। না, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে এটা হয়নি। লক্ষ্মীর ভান্ডার তো চলছে এবং লক্ষ্মীর ভান্ডারের যে টাকার পরিমাণ সেটাও এবার ইলেকশনের আগে বেড়েছে। এর আগেও ঠিক লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার একদিকে যেমন বেড়েছে, আরেকদিকে বর্তমান অবস্থাটা কোন জায়গায় আছে আপনি একটু যদি তাকিয়ে দেখেন, কাজ নেই, রুটি রুজির প্রশ্নে হচ্ছে মানুষ আক্রান্ত। আজকে দেখুন বিদ্যুতের দাম বাড়ছে, আজকে দেখুন জিনিসপত্রের দাম বাড়ছে। আজকে 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে, ভালো কথা, কিন্তু আমরা বলছি যে এই টাকাটা আরো বাড়ানো দরকার, এই টাকাটা আরো বেশি দেওয়া দরকার। না হলে একটা মানুষ তার পরিবার চালানোর প্রশ্নে ন্যূনতম যেটুকু টাকা ওদের প্রয়োজন সেই টাকা আমরা তো দিতে পারছি না। খালি 1,500 টাকা, 500 টাকা বাড়বে এটা আমরা জানতাম, এটা বাড়বে ইলেকশনের আগে, এটা তো বাড়বেই, ইলেকশনের একটা কৌশল এটা তৃণমূলের। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে 1,500 টাকা দিচ্ছেন, এটা কেন বাড়বে না? এটা কেন 2,500, 3,000, 4,000 হবে না মহিলাদের ক্ষেত্রে? আজকে যেভাবে পশ্চিমবাংলায় অবস্থাটা তৈরি করা হচ্ছে, যে ভাতা দিয়ে কার্যত বাকি ইস্যুগুলোকে ডাইলুট করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাহলে সেখানে দাঁড়িয়ে এটার মধ্যেই সবাইকে কনভার্ট করে দাও। আপনি যদি একটু খোঁজ নেন, আপনারা যেমন বলছেন যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আচ্ছা কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আর কত লোক লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না এটা দেখুন তো। আবার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে এরকম কত মানুষ আছে। আমরা জানি বিভিন্ন গরিব পাড়াগুলোতে সবাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না। আবার অনেকে আছে লক্ষ্মীর ভান্ডার 3বার 4বার অ্যাপ্লাই করার পরেও সেই লক্ষ্মীর ভান্ডার তাদের হচ্ছে চালু করা যায়নি, এই ঘটনাও আছে। একটা সময় আপনারা যখন এই লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল আপনারা বলেছিলেন ভিক্ষা নয় কাজ চাই। তো এই ভিক্ষা, এটা তো ভিক্ষা নয়, এটা একটা রাজ্য সরকারের একটা স্কিম, যে স্কিমের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে। এটা সেই অবস্থান থেকে কি আপনারা এখন সরে এসেছেন? এটা তো ওয়েলফেয়ার স্কিম। আমরা তো হচ্ছে যে ভিক্ষা নয় ব্যাপারটা নয়, আমাদের বলেছিলাম যে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন গত ইলেকশনে যে ডবল চাকরি হবে। আচ্ছা, ডবল চাকরি দেওয়ার ব্যাপারে নাম যেটা তিনি বলেছিলেন যে ডবল চাকরি সবার হবে বেকার ছেলেদের, সেই চাকরি খোঁজ নিন তো গোটা দুর্গাপুরে কত মানুষের চাকরি হলো। আমরা বলেছি চাকরিটার ব্যবস্থা করুন, গ্যারান্টেড করুন, পরিবারটাকে সিকিউর করুন, পরিবার যাতে বাঁচতে পারে। খালি এই টাকাটা দিয়েই যে একটা পরিবার বেঁচে যাবে এমনটা নয়, টাকাটা দিচ্ছেন ঠিক আছে দিন,
কিন্তু প্রশ্নটা হচ্ছে রুটি রুজির প্রশ্নে বা চাকরির প্রশ্নে, জব এমপ্লয়মেন্টের প্রশ্নে আপনাকে হচ্ছে যে নির্দিষ্ট করতে হবে যে যে ছেলে মেয়েদের, বেকার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করা হলো। আজকে দুর্গাপুর থেকে বাইরে যাচ্ছে ছেলে মেয়েরা কাজ করতে। একটা সময় 11 সালে বা 11 সালের আগে লেফট গভর্নমেন্ট যখন ছিল, তখন এজেন্ডাতে ছিল যে কোথায় শিল্প হবে, জিন্দালদের কারখানা কোথায় হবে, টাটার কারখানা কোথায় হবে, ভিডিওকন কোথায় হবে, উইপ্রো কোথায় হবে, এই ছিল ডিসকাশনের বিষয়। আর আজকে পশ্চিমবাংলায় ডিসকাশনের বিষয় হয়ে গেছে কোথায় মন্দির হবে, কোথায় মসজিদ হবে, কোথায় হচ্ছে যে অন্য 10টা হচ্ছে যে সামাজিক প্রকল্প যা আছে সেগুলো হবে। এই ইস্যু ছাড়া কর্মসংস্থানের কোনো এজেন্ডা আজকে পশ্চিমবাংলায় নেই, নতুন কলকারখানা নেই, নতুন করে এমপ্লয়মেন্ট নেই। আমরা সেই কারণে বলেছিলাম যে খালি লক্ষ্মীর ভান্ডার নয়, তার সাথে এমপ্লয়মেন্টটাকে হচ্ছে যে আমাদের এনশিওর করতে হবে। সেই জায়গায় হয়নি। আজকে দুর্গাপুরে যে কারখানাগুলো, ইন্ডাস্ট্রিগুলো কি অবস্থা আপনি দেখুন। আজকে কোকোভ্যান প্ল্যান্ট বন্ধ, তাহলে সেখানে কি হবে? ডিসিএল আজকে কি অবস্থায় আছে? সব ট্রান্সফার করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে ডিপিএল এর অবস্থা কি? আজকে স্টিলের অবস্থা কি? আজকে যে স্মল ইন্ডাস্ট্রিগুলো যেখানে এখনো পর্যন্ত এগ্রিমেন্ট হয়নি, আজকে 10,000 11,000 টাকায় শ্রমিকরা কাজ করছে। আজকে 10,000 11,000 টাকায় কি শ্রমিকদের করতে যে কখনো সংসার চলতে পারে? আমরা ডিমান্ড করেছি যে দ্রুত হচ্ছে যে এগ্রিমেন্ট করতে হবে। সরকারের মানে অপদার্থতার কারণে, এই কথাটা আমি ব্যবহার করছি, অপদার্থতার কারণেই এই এগ্রিমেন্ট হচ্ছে না। তার কারণ মালিকদের একটা বড় অংশ, একটা বিপুল অঙ্কের টাকা সেই মালিকদের কাছ থেকে সেই সমস্ত নেতা মন্ত্রীদের কাছে যায় বলেই আজকে তারা করছে না। তার কাছে তাদের মানে নেতা মন্ত্রীরা দায়বদ্ধ সেই মালিকদের কাছে, সেই কারণে এই ঘটনা ঘটছে। দুটো চিনি ছাড়া। চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতেই আমার পরের প্রশ্ন, আপনি একটু আগেই বললেন যে এই রাজ্যে এখন আপনাদের সময় কলকারখানা, শিল্প, কৃষি ইত্যাদি নিয়ে আলোচনা হতো, রাজ্যে এখন আলোচনা হচ্ছে কোথায় মন্দির হবে, মসজিদ হবে। আমার খুব সোজাসুজি প্রশ্ন একটা, সেটা হচ্ছে যে আপনাদের রাজ্য সম্পাদক কিছুদিন আগে এমন একজন ব্যক্তির সাথে তিনি বৈঠক করেছেন, হুমায়ুন কবির, যিনি কিনা বলেছেন রাজ্যে মানে সেখানে তিনি বাবরি মসজিদ করছেন। আপনারাও তো সেই মানে লোকের সাথে কথা বলছেন। একটা ভুল হচ্ছে। প্রথম কথা হচ্ছে দেখা করতে গেছে, মানে দেখা করতে গেছে। আজকে পশ্চিমবাংলায় যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা হচ্ছে যে উনি হচ্ছে যে হুমায়ুন কবিরের সাথে দেখা করতে, প্রথম কথা হচ্ছে হুমায়ুন কবির তো অনেকবার তার কাছে আবেদন করেছে যে আপনি আমার সাথে দেখা করুন, আমরা কথা বলতে চাই। কারণ আমরা তো প্রথম কথা হচ্ছে পশ্চিমবাংলায় নির্বাচনে আমাদের যেটা পলিসি যে প্রথম নিজের সংগঠন সিপিআইএম কে শক্তিশালী করো, তারপর বামফ্রন্টকে শক্তিশালী করো, তারপরে এই যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে যারা আছে তাদেরকে হচ্ছে যে, যারা হচ্ছে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারা হচ্ছে যে লড়ছে, তাদেরকে একটা মঞ্চে নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ। আজকে যখন হুমায়ুন কবিরের সাথে দেখা করতে গেল, সেটা নিয়ে হই পড়ে গেল। আর যখন তৃণমূলে ছিল তখন তো হই পড়েনি। আবার যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন তখন তো হই পড়েনি, তখন তো এই আলোচনার মধ্যে আসেনি। আবার যখন বিজেপি ছেড়ে তৃণমূল এলেন তখন ওদের ক্ষেত্রে সমস্যাটা নেই। সমস্যাটা হচ্ছে সেলিম বাবু কেন দেখা করতে গেলেন, সেটা হয়ে গেল সমস্যা। যে যেহেতু আপনারা তো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেন। হ্যাঁ, একদম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা কথা বলি, এবং তার সাথে কথা বলতে যাওয়ার উদ্দেশ্যটা ছিল এটাই, যেহেতু বারবার তিনি আমাদের কাছে অ্যাপ্রোচ করেছেন, পার্টির কাছে অ্যাপ্রোচ করেছেন যে আমরা আপনার সাথে কথা বলতে চাই, সেই কারণেই তিনি দেখা করতে গেছেন এবং তার সাথে কথা বলতে গেছেন। কথা বলতে গেলেই মানে তার সাথে আমাদের জোট হয়ে গেল, তার সাথে আমাদের বোঝাপড়া হয়ে গেল। এটা হচ্ছে যে মিডিয়ার একটা হচ্ছে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে এবং মানুষের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে আমাদের পার্টির রাজ্য সম্পাদক তিনি হুমায়ুন কবিরের সাথে গিয়ে তিনি একটা সাম্প্রদায়িকতার একটা উস্কানি দেওয়ার চেষ্টা করেন। এটা একদমই ঘটনা। সম্ভাবনা আছে জোটের? কোনো সম্ভাবনাই নেই। হুমায়ুন কবিরের সাথে কোনো প্রশ্নই নেই জোটের। এ নিয়ে আপনারা নিশ্চিত রাখতে পারবেন, এটা একটা মিডিয়ার একটা তৈরি করা খবর, এছাড়া অন্য কিছু। আপনি আপনার বক্তব্যের শুরুতে আপনি বলছিলেন যে এই তৃণমূল এবং বিজেপি এক পক্ষকে নিচ্ছে, আরেকজন আরেক পক্ষকে নিচ্ছে। আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক, আজকে মানে গতকাল রাতেই প্রয়াত হয়েছেন মুকুল রায়, দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ। তার পরিবার বর্গকে আমরা সমবেদনা জানাচ্ছি। কিন্তু একটা সময় এই হর্স ট্রেডিং এর মাথা বলা হতো মুকুল রায়কে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে একটু আগে অভিযোগটা তুললেন যে তৃণমূল থেকে বিজেপি বা বিজেপি থেকে তৃণমূল, এটা হচ্ছে এই হর্স ট্রেডিংটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো আমদানি করেছিলেন মুকুল রায়। হ্যাঁ, একদমই তাই। আজকে তিনি প্রয়াত হয়েছেন গতকাল রাতে, তার প্রতি শ্রদ্ধা জানাই, তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। কিন্তু মুকুল রায় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে তিনি, আপনাদের মনে আছে কিনা জানি না, এটা মিডিয়াতেও এসেছিল যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি।
এটা তো পরিষ্কার, উনি একদম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার হচ্ছে একদম পাশে, মানে একদম 1 নম্বর, মানে সেকেন্ড ম্যান ছিলেন তিনি। আর এই সেকেন্ড ম্যান কিন্তু অরিজিনাল কথাটা বলে গেলেন যে পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূলটা বিজেপি চাই, বিজেপিটা তৃণমূল চাই। এটা তো পরিষ্কার কথা, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো হাত ধরে বিজেপিকে নিয়ে এসছেন। আজকে বিজেপির এই যে বারবারন্ত, আজকে RSS এর শাখা সংগঠন বাড়লো। 11 সালের আগে কটা লোক বিজেপি করতো পশ্চিমবাংলায় যখন লেফট গভর্নমেন্ট ছিল? আজকে বলুন তো কত হচ্ছে যে বিজেপির MLA MP ছিল? আজকে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি তাদেরকে লালন পালন করেছে বলেই আজকে বিজেপি আজকে মাথা তুলে দাঁড়িয়ে, যেমন বিজেপিকে আগলে রাখছে তৃণমূল, আর তৃণমূলকে আগলে রাখছে বিজেপি। যা ঘটনা পশ্চিমবাংলায় এই সময়কালের ঘটেছে, আপনি বলুন তো একটা ঘটনার ক্ষেত্রে বিজেপির কি ভূমিকা ছিল আর তৃণমূল বিজেপির বিরুদ্ধে কি ভূমিকা? আরে মুখে বলছি বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করছি, কিছু ঘটনা আমরা সামনে আনছি। আজকে সেখানে দাঁড়িয়ে আমরা বলছি বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই যদি কেউ করে থাকে সেটা হচ্ছে লাল ঝান্ডা এবং CPIM, বাদ দিয়ে অন্য কেউ না। আজকে এই ন্যারেটিভটা তৈরি করছে এরা দুজনই একমাত্র আছে, আর কেউ নেই। এই কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। নাহলে এই ন্যারেটিভ কি আপনারা মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছেন? চেষ্টা করছি, আমরা তো চেষ্টা করছি, মানুষের কাছে যাচ্ছি, আমরা বুথে যাচ্ছি, মানুষের কাছে বলছি এই ঘটনা, এবং মানুষ বুঝতে পারছে আজকে এই যে 16 সালের পর 19 সালের পর থেকে যতগুলো ভোট হয়েছে, এই যে ভোটে বিজেপিকে যে মানুষ ভোটটা দিয়েছে, ভোটটা দিয়ে আলটিমেট তো কাজ হয়নি। কারণ আজকে যাকে ভোট দিচ্ছে কালকে সে হঠাৎ করে দেখে যাচ্ছে বিজেপির লোক জিতছে তো তৃণমূলে চলে যাচ্ছে। হয়তো দুর্গাপুরে 43 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন তিনি হচ্ছে যে তৃণমূল থেকে জিতলেন, যদিও বা লুট করে যেটা, তারপরের দিনই শোনা গেল তিনি চলে গেলেন বিজেপিতে। ভরসা নেই তো, বিশ্বাসযোগ্যতা নেই তো। যে কারণ যেভাবে পলিটিক্সটা আজকে কেনাবেচা চলছে, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে যেভাবে পলিটিক্সটা চলছে, লেনদেনের মধ্যে দিয়ে প্রচুর অঙ্কের টাকা যে খেলা হচ্ছে বিজেপি এবং তৃণমূলে, এইখানে দাঁড়িয়ে কেউ কোথাও বলতে পারবে না আজকে যে তৃণমূল কালকে বিজেপি হবে না। এই তো দেখুন না, ভোট শুরু হয়েছে, এখন দেখুন বিজেপির কত লোক হচ্ছে যে বিধায়ক দার্জিলিং এর, সে হচ্ছে যে কার্সিয়াং এর, তিনি হচ্ছে চলে এসছে। এরকম আসবে, আবার দেখবেন তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, খেলা চলবে। আজকে যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে তৃণমূলের নামে গালাগালি করছে, আর বিজেপির যখন তৃণমূলে যাচ্ছে তখন বিজেপির বিরুদ্ধে গালাগালি করছে, এইগুলো এই রাজনীতি পশ্চিমবাংলায় ছিল না। এই রাজনীতিকে আমদানি করেছে তৃণমূল। আমার একেবারেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে যুব সমাজ যাদের কথা আপনারা বলছেন, বা গত কয়েক বছরে যাদেরকে আপনাদের দল প্রজেক্ট করেছে, এই যুব সমাজকে কি বার্তা দেবেন একেবারে ভোটের মুখে? যুব সমাজের কাছে আমাদের একটাই বার্তা, যে রুটি রুজির প্রশ্নে এবং হচ্ছে চাকরি বাকরি কাজের প্রশ্নে আমাদের এই লড়াই, আমরা যে লড়াইটা লড়ছি, আমরা চাইছি শিল্প, আমরা চাইছি কাজ, এবং যারা কাজ করছে তাদেরকে রক্ষা করা। এই লড়াইতে আপনাদের আসা উচিত। কারণ আমরা মনে করি যে গোটা পশ্চিমবাংলায় যত ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, আমরা এমপ্লয়মেন্টের পক্ষে, আমরা যা চাই যে বেকার ছেলেদের কাজ হোক। বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু চেয়েছিলেন যে পশ্চিমবাংলায় শিল্প হোক, ছেলেরা কাজ পাক। এইটা আমরা চাই, আজও চাই। কারণ দুর্গাপুরকে রক্ষা করতে হবে, দুর্গাপুরের শিল্পকে রক্ষা করতে হবে, দুর্গাপুরের বেকার যুবকদের রক্ষা করতে হবে, তাদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে। এবং তার সাথে যে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে, মালিকরা বিভিন্ন কারখানা থেকে যে কোনো সময় ছাঁটাই করছে, এই ছাঁটাইয়ের বিরুদ্ধে আমরা চাই যে সমস্ত শ্রমিক, যুবক, বেকার যুবক তারা আসুক, ছাত্ররাও আসুক। কারণ আপনারা জানেন যে ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ছাত্র সংসদ নেই, কার্যত ইউনিয়নগুলো কিভাবে চলছে? আজকে ইউনিয়নের কলেজের পরিবেশগুলো কি? শিক্ষা হচ্ছে যে পড়াশোনা কিছু নেই, আজকে হচ্ছে মদের বোতলের হচ্ছে ছড়াছড়ি। আজকে যে পরিবেশ বা বাতাবরণ তৈরি করছে, অন্ধকারের দিকে গোটা দুর্গাপুরকে ঠেলে দিচ্ছে। রাস্তাঘাট লাইট হচ্ছে, এটা হবেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে বামপন্থীরা বলে রাস্তাঘাট লাইট হয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে গোটা দুর্গাপুর এবং রাজ্যটাকে। সেই রাজ্যটাকে রক্ষা করার প্রশ্নে, বাংলাকে রক্ষা করার প্রশ্নে আমরা চাই গোটা দুর্গাপুরবাসী এবং বেকার যুবকদের তাদের হাত ধরেই বাংলা ঘুরে দাঁড়াক, এই আমরা আবেদন করতে চাই। অনেক ধন্যবাদ সিদ্ধার্থ বসু, সঙ্গে ছিলেন আমাদের। এবং 26-এর ভোট যুদ্ধে 99 নিউজ বাংলায় আগামী দিনে এরকম আরো এই শহরের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব এবং নেতৃত্বকে আমরা হাজির করব। তাদের কি মতামত, কি ভাবছেন তারা 2026-এর নির্বাচন নিয়ে, সেদিকে আমরা চোখ রাখবো এবং আপনাদের চোখ থাকুক 99 নিউজ বাংলায়। সাধন রুজের সাথে কৌশিক বসু, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।